স্বাগত সবাইকে স্যাটারডে সাসপেন্স চ্যানেলের সিজন 2 এর চতুর্থ অধ্যায়। আজ আমরা শুনতে চলেছি এক নতুন রোমাঞ্চকর গল্প, দ্য ডার্ক রুম। রচনাকাল 11 জুন 2025। লেখক ও কণ্ঠে আমি অর্থাৎ কুণাল আচার্য। এই গল্পটি প্রথমবারের মতো আপনাদের সামনে উঠে আসছে শুধুমাত্র আমাদের এই অডিও গল্পের মঞ্চ থেকে। অন্ধকার নির্জনতা আর এক অজানা আতঙ্কে মোড়া এই গল্পে আপনি হারিয়ে যাবেন এক রহস্যময় ঘরের মধ্যে। তাহলে মন দিয়ে শুনুন, কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে দ্য ডার্ক রুম। শীতের রাত বেশ কাঁপিয়ে নেমেছে কলকাতার বুকে। রাস্তায় ব্যস্ত ট্রাফিক আর শুধু গাড়ির শব্দ। এরই মাঝে চলছে বাগবাজারের রাস্তার ধারে এক কোণে আই স্পেশালিস্ট ডক্টর সমরেশ বসুর চেম্বার। বাইরে বসে আছে বেশ কিছু রোগী, আর তাদের মধ্যে একজন প্রায় 35 বছরের এক যুবক। নাম অরিন্দম ঘোষ। পেশায় তিনি একজন লেখক। চোখে কালো চশমা, মুখে অদ্ভুত এক হতাশার ছাপ। একটু পরেই অরিন্দমের নাম ডাকা হলো। হাতে ছড়ি নিয়ে দাঁড়িয়ে পড়ে সে। আস্তে আস্তে দরজায় টোকা দেয়। ভেতরে আসতে পারি? হ্যাঁ, আসুন। এর আগেও সে ডক্টর বসুকে দেখাতে এসেছে। ডক্টর বসু তার সমস্ত পুরনো প্রেসক্রিপশন, মেডিকেল হিস্ট্রি উল্টে পাল্টে দেখে বললেন, রিপোর্ট তো বলছে আপনি দিনে কিছুই দেখতে পান না, কমপ্লিটলি ব্লাইন্ড, কিন্তু রাতে তুলনামূলকভাবে আবজা হলেও দেখতে পান। অরিন্দম একটু হেসে মাথা নাড়ালো। হ্যাঁ ডাক্তারবাবু, এই সমস্যাটা আমার জন্ম থেকেই। আলো চোখে পড়লেই সব যেন প্রচণ্ড সাদা হয়ে যায়, উজ্জ্বল। চোখ ধাঁধিয়ে যায়, কিচ্ছু দেখতে পাই না। কিন্তু রাতের গভীর অন্ধকারে আমি প্রায় আবঝা মতন হলেও দেখতে পাই, যদিও অস্পষ্ট তবুও দেখতে পাই। কোথায় কোন জিনিসটা রাখা আছে এইসব। ডক্টর বসু চশমা খুলে কৌতূহলী হয়ে বললেন, আপনার রিপোর্টগুলো আমি বেশ কিছুদিন ধরে পর্যবেক্ষণ করেছি। এটা একটা বিরল কিন্তু বৈজ্ঞানিকভাবে স্বীকৃত একটা কন্ডিশন। নাম অ্যাক্রোম্যাটোপসিয়া, বা আরেকভাবে বলা যেতে পারে ডে ব্লাইন্ডনেস, যেটাকে মেডিকেল ভাষায় হেমারোলোপিয়াও বলে। অরিন্দম একটু ভুরু কুঁচকে বলল, আচ্ছা। আসলে আমাদের চোখে রেটিনার দু ধরনের কোষ থাকে, রড আর কোন। রড কোষগুলো মূলত রাতে অল্প আলোয় কাজ করে, আর কোন কোষের কাজ হলো উজ্জ্বল আলো আর রং ইত্যাদি চেনাতে সাহায্য করা। আপনার ক্ষেত্রে কোন সেলগুলো অকেজো হয়ে গেছে, ফলে দিনের আলো চোখে ঢুকে গিয়েই ফোটোফোবিয়া বা আলোক ভীতি তৈরি করছে, আর আপনি কিছুই দেখতে পাচ্ছেন না। কিন্তু এই কারণে আপনার রড কোষগুলো বেশ সক্রিয় হয়ে উঠেছে, তাই গভীর অন্ধকারের মধ্যেও আপনি আবঝা হলেও দেখতে পান। অরিন্দম একটা দীর্ঘ নিঃশ্বাস ছাড়ল। হাতের ছড়িটি শক্ত করে ধরে রইল। এই রোগের কোনো ট্রিটমেন্ট? ডক্টর বসু বললেন, এই অসুখের এখনও নির্দিষ্ট কোনো চিকিৎসা নেই, কারণ এটা মূলত জেনেটিক। তবে কিছু লো ভিশন ডিভাইস, বিশেষ চশমা আর ওই লাইফস্টাইল অ্যাডজাস্টমেন্ট, এইসব দিয়ে সমস্যাটা কিছুটা সমাধান করা যেতে পারে। আপনার মতো মানুষের জন্য আজকাল অনেক প্রোগ্রাম তৈরি হয়েছে, ডিজিটাল ফিল্টার, স্মার্ট লেন্স, এমনকি জিন থেরাপিও। সবই পরীক্ষামূলক পর্যায়ে আছে, তবে আপনি হাল ছাড়বেন না। আসলে সমস্যাটা আমার দিন দিন বেড়েই যাচ্ছে। ঠিক আছে ডাক্তারবাবু, পরে আবার আপনার সাথে দেখা করব। চেম্বার থেকে অরিন্দম বেরিয়ে আসে। আকাশের দিকে সে তাকায়। রাস্তায় অসংখ্য আলো ঝলকানিতে তার চোখ ধাঁধিয়ে যাচ্ছে, তাই সে অন্ধকার একটা গলির রাস্তা ধরে এগিয়ে চলে তার ঘরের দিকে। তার মনে হলো কেউ যেন তার পেছনে হাঁটছে। ঘরের দরজা খুলে তার মানিব্যাগ, চশমা, কলম টেবিলের উপর রেখে জামা কাপড় ছাড়তে চলে যায়। সাথে রেডিওটি অন করে যায়। খবরে শোনা যায় কোনো এক ফিল্ম প্রযোজক বিক্রম গুহের মৃত্যুর সংবাদ। ঘরটির জানলাগুলো বন্ধ, আলোর প্রয়োজন নেই বলে কোনো বাতিও জ্বলে না। যত অন্ধকার থাকে তত সে একটু ভালো করে দেখতে পায়। অরিন্দমের ফ্ল্যাটটি ছোট, তাতে একটি মাঝারি সাইজের বেডরুম আর একটি ছোট্ট রুম সে বানিয়েছে।
তার লেখালেখি কাজের জন্য। সেটাই তার ডার্ক রুম। একটু ফ্রেশ হয়ে সে চলে যায় তার ডার্ক রুমে। একটা গল্পের উপর লেখালেখির কাজ চলছে তার। ঘন্টা দুয়েক নিজের টাইপরাইটারের কাজ শেষ করে রাতের খাবার খেয়ে এসে শুয়ে পড়ে বিছানায়। রাত আরও গভীর হয়ে ওঠে। ঘড়িতে শোনা যায় রাত 2টোর ঘণ্টা। হঠাৎ চোখ খুলে যায় অরিন্দমের। সেই পুরনো শব্দ। বেডরুমের বিছানা থেকে রান্নাঘরের ডাইনিং টেবিলটা আবছা দেখা যাচ্ছে। অরিন্দম মনোযোগ দিয়ে চোখ বড় করে কিছুক্ষণ তাকিয়ে রইল টেবিলটার দিকে, আর তারপর চোখ বন্ধ করে মাথা পর্যন্ত ঢাকা টেনে শুয়ে রইল। যতক্ষণ না সে আওয়াজ বন্ধ হচ্ছে না তার ঘুম আসে না। অরিন্দম একাই ওই ছোট্ট ফ্ল্যাটটিতে থাকে। তার কঠিন জীবনের মধ্যেও একটা ভয়ঙ্কর রহস্য বহু বছর ধরে তার সঙ্গী, আর সেটা ঘটে ঠিক রাতের বেলাতেই। এই কারণে সে আবার দেখা করে ডক্টর সমরেশ বসুর কাছে। অরিন্দম এবার একটু চুপ করে থাকলো, তারপর ধীরে ধীরে বলল, ডাক্তারবাবু, আমি আজ শুধু আমার চোখের সমস্যার জন্য আসিনি আপনার কাছে। একটা অন্য ব্যাপারে আপনাকে জানাবার ছিল। প্লিজ হাসবেন না বা অন্য কিছু মনে করবেন না, আমি কিছুই কিন্তু বানিয়ে বলছি না। হ্যাঁ বলুন। বেশ কিছু রাত ধরেই আমি কাউকে দেখি, বা বলতে পারেন অনুভব করি, একটা ছায়া, একটা অবয়ব রোজ রাতে আমার ঘরে আসে, আমার খাবার টেবিলের উপর উঠে বসে, আর অদ্ভুত কিছু শব্দ শুনতে পাই আমি। কিছু একটা খাবার চেবানোর শব্দ। খাবার খাওয়া হয়ে গেলে সেই কালো ছায়া মূর্তিটি টেবিলের উপরেই বসে থাকে। মনে হয় ও যেন আমার দিকেই তাকিয়ে থাকে। আমি ওকে ভালো করে দেখতে পাই না, কিন্তু বুঝতে পারি ও কোনো মানুষ নয়। ডাক্তার বসু একটু ভুরু কুঁচকে তাকালেন। এইরকম কিছু ভয়াবহ অভিজ্ঞতা শুনবেন বলে আশা করেননি। আপনি কি কখনো রেকর্ডিং করার চেষ্টা করেছেন? হ্যাঁ করেছি, কিন্তু ক্যামেরায় কিছুই ধরা পড়েনি। ও কারোর চোখেই ধরা পড়ে না। একটা নীরবতা নেমে এলো ঘরে। ডাক্তার হালকা গলায় বললেন, কখনো জিজ্ঞাসা করেছেন ছায়াটির পরিচয় কি? হ্যাঁ করেছি, কিন্তু কোনো উত্তর দেয়নি। দেখুন অরিন্দমবাবু, হতে পারে এটা আপনার মানসিক অবচেতনের কোনো এক রূপ। যেহেতু আপনি একা থাকেন, হয়তো আপনার ব্রেন আপনাকে ওই রকম এক ছায়া রূপ দেখাচ্ছে। তবে এটাও ঠিক, আপনার চোখে যা ধরা পড়ে আমরা সেটা নাও দেখতে পারি। মানে আপনার রডকোষ স্বাভাবিক মানুষের তুলনায় বেশি সক্রিয়, তাই হতে পারে আপনার চোখে এমন কিছু ধরা পড়ে যেটা আমরা দেখতে পাই না। আচ্ছা, এমনটা নয় তো ওই ছায়ার অবয়ব সবসময় আপনার সাথেই থাকে, কিন্তু গভীর অন্ধকার ছাড়া আপনি ওকে দেখতে পান না? চেয়ার থেকে উঠে দাঁড়িয়ে ডাক্তার বসু অরিন্দমের পাশে এসে দাঁড়ালেন। আপনার কি মনে হয় ওই রুমে কি সেই ছায়া আপনার সাথে এখনো উপস্থিত আছে? মানে আমাদের এই রুমে? কথাটা ব্যঙ্গাত্মকপূর্ণভাবে ডাক্তার বসু জিজ্ঞেস করলেন। অরিন্দম উঠে দাঁড়ালো, তার ঠোঁটে একটা চাপা হাসি। আপনি আমার সাথে মজা করছেন তো? আপনার চেম্বারটা কিছুক্ষণের জন্য আন্ধার করে দিন, তাহলে হয়তো আমি বলে দিতে পারবো ছায়াটা এখন ঠিক আপনার কোন পাশে দাঁড়িয়ে আছে। ডাক্তার বসু একটু থতমত খেয়ে গেলেন। ব্যাপারটার গভীরতা তিনি অনুভব করলেন। অরিন্দম সেখান থেকে বেরিয়ে পড়ে নিজের ঘরের উদ্দেশ্যে। রাস্তা থেকে কিছু খাবার কিনে সে পৌঁছায় তার ঘরে। চাবিটি খুলে ঘরে প্রবেশ করে রেডিওটি অন করে আর শুনতে পায় শহরের নানা খবর। এখন তার শহর খুবই অস্থির। আলো ঝলমলে মিডিয়া দুনিয়ার একজন নামকরা তারকা ফিল্ম প্রযোজক বিক্রম গুহ নৃশংসভাবে খুন হয়েছে, তারই খবর দিনরাত টেলিকাস্ট হচ্ছে। ঘটনা আরও ভয়াবহ হয়ে উঠেছে এই কারণে যে তার চোখ দুটো খুঁচিয়ে তুলে নেওয়া হয়েছে। খুনটা যেমন নির্মম তেমনই ছিল নিখুঁত।
ঘরে কোনো সিসিটিভি কাজ করেনি, দরজা জানলা ভাঙেনি, কিচ্ছু চুরি যায়নি। যেন মার্ডার করাটাই একটা উদ্দেশ্য ছিল, তাও আবার চোখ দুটো উপড়ে দিয়ে। যেন কারো চোখ খুলে নেওয়াটাই ছিল প্রতিশোধের প্রতীক। অরিন্দম খুব মনোযোগ দিয়ে খবরটা শুনতে থাকে, কারণ এই হত্যার সাথে তার একটা যোগাযোগ আছে। তারপর চলে যায় সে নিজের ডাক রুমে গল্পের লেখালেখি কাজ করতে। সেখানে অরিন্দম ছাড়া আজ পর্যন্ত কেউ প্রবেশ করেনি। রুমের ভেতর থেকে শোনা যায় টাইপিং আর অরিন্দমের গলার আওয়াজ। আজও পালিয়ে যাওয়া হলো না। ধীরে ধীরে এই কালো জঙ্গলটা যেন আপন হয়ে গেছে। পালিয়ে আর কোথায় যাব আবির? আবার রাত নেমে আসবে অন্ধকার হয়ে, ওই কুয়ো থেকে বেরিয়ে আসবে দানব। প্রতি রাতে আমরা লুকিয়ে বাঁচি, পালাবার পথ খুঁজি কিন্তু পথ নেই। বিষাদ নেমে আসে চোখের সামনে। রাতের খাবার খেয়ে অরিন্দম শুয়ে পড়ে তার বিছানায়। রাতে ঘুম ভেঙে যায় আবার সেই শব্দে। কালো ছায়াটি বসে আছে তার খাবার টেবিলের উপরে, আর সেই অদ্ভুত শব্দ করে চিবিয়ে খাচ্ছে কিছু। এইভাবে রাত শেষ হয়। ওদিকে সে খুনের তদন্তে নামে অভিজ্ঞ গোয়েন্দা সঞ্জয় কর ও ইন্সপেক্টর অর্ণব মিত্র। তারা জানতে পারেন বিক্রম একটি ফিল্ম বানাচ্ছিল, যার চিত্রনাট্য ছিল এই অন্ধ লেখক অরিন্দমের লেখা গল্প থেকে চুরি করা। কোনো কন্ট্রাক্ট, কোনো অনুমতি ছাড়াই বিক্রম সে গল্পে হাত দিয়েছিলেন। অরিন্দম যখন ব্যাপারটা জানতে পারে, সে চেষ্টা করেছিল তার সাথে যোগাযোগ করার, তবে প্রতিবারই তাকে অবজ্ঞা করা হয়েছে। তবে বিক্রম গুহের শত্রুর অভাব নেই। মাফিয়ার টাকা, অন্যান্য প্রযোজকদের সাথে ঝামেলা, পলিটিশিয়ানদের ক্ষোভ সবই ছিল। পুলিশ তাই সমস্ত দিকগুলি নিখুঁতভাবেই তদন্ত করছিল। আর তদন্তের বিভিন্ন দিক ঘাঁটতে ঘাঁটতে সঞ্জয় কর আর অর্ণব এসে পৌঁছান অরিন্দমের ছোট্ট ফ্ল্যাটে। রাত তখন 8টা। অরিন্দম তাদের পরিচয় জেনে ভেতরে আসতে দেয়। সঞ্জয় কর ধীর গলায় বললেন, আমরা এসেছি বিক্রম গুহের খুনের বিষয়ে কিছু জিজ্ঞেস করতে। আপনি চেনেন তাকে? অরিন্দমের কণ্ঠস্বরে কোনো আবেগ নেই। হ্যাঁ, চিনি। সে আমার লেখা নিয়ে ছবি বানাচ্ছিল বিনা অনুমতিতে, আর আমি যদি কোর্টে বা থানায় যাই তাহলে আমাকে মেরে ফেলবে এরকম হুমকিও দিয়েছিল। অর্ণব বললে, তাহলে আপনার নিশ্চয় প্রতিশোধ নেওয়ার ইচ্ছে হয়েছিল? অরিন্দম নিঃশ্বাস টেনে বলল, না, অন্ধের আবার প্রতিশোধ? ওর সঙ্গে শেষ কথা হয়েছিল 1 মাস আগে, যখন আমি একটা ইমেল পাঠাই, তুমি যা করছো সেটা ন্যায়সঙ্গত নয়। এরপর আর যোগাযোগ হয়নি। একটা দীর্ঘ নিঃশ্বাস ছেড়ে সে বলল, আমি একজন সামান্য লেখক, তাও আবার অন্ধ, খুনি নই। অর্ণব সন্দেহের চোখে তাকিয়ে, কে বলছে খুনটা আপনি করেছেন? আচ্ছা, আপনি তো চোখে দেখতে পান না, তাহলে আপনার লেখার সংশোধনগুলো কে করে? কেউ তো আছে যে আপনার গল্পগুলো ঠিক করে দেয় বা টাইপ করে দেয়। আপনার কোনো অ্যাসিস্ট্যান্ট নেই? আমার লেখার কোনো সংশোধনের প্রয়োজন হয় না। আমার একটা ডার্ক রুম আছে, যাকে বলে একদম ঘুটঘুটে অন্ধকার, যেখানে আমি মোটামুটি দেখতে পাই, তাই ভুল হওয়ার অবকাশ নেই। সঞ্জয় টেবিলের একপাশে বসে পড়লেন। ভালো করে তাকিয়ে দেখলেন ঘরটির চারিদিক, আর সেই ডার্ক রুমটিও। রুমের দরজাটির রঙও কালো। ঘরের দেওয়াল ঘড়ি, বইপত্র পর্যবেক্ষণ করতে করতে বললেন, একটা অদ্ভুত বিষয় জানেন অরিন্দম বাবু? বিক্রম গুহর খুনটা ঘটেছে রাত 2টোর সময়, একদম নিঃশব্দে, অন্ধকারে, যেন খুনি অন্ধকারই দেখতে পায়। আমরা খোঁজ নিয়েছি আপনার ব্যাপারে। আপনি দিনের আলোতে দেখতে পান না, কিন্তু অন্ধকারে নাকি দেখতে পান। অরিন্দম হেসে উঠল, তাহলে তো আপনি বলতেই পারেন খুনি আমি। একটা পিন পড়লেও শোনা যেত এমন নিস্তব্ধতা নেমে এলো ঘরে। অর্ণব বলল, আপনার ডাক্তারবাবু বলেছেন রাতে নাকি আপনার ঘরে কেউ আসে, খাবার খায়, এই টেবিলের উপর বসে থাকে, কিছু অদ্ভুত শব্দ করে খাওয়ার সময়। অরিন্দম এবার এক দৃষ্টিতে তাকিয়ে থাকে, যদিও সে দেখতে পায় না, তবুও ধীরে ধীরে বলে, তাহলে সব খবর নিয়ে এসেছেন দেখছি। সে শুধু খাবার চিবোয় না,
সে আমার লেখা বইও পড়ে, চুপচাপ বসে তাকিয়ে দেখে আমাকে সারা রাত। সে আসলে কি আমি জানি না, কিন্তু সে বড়ই ভয়ানক আর আমার সঙ্গেই থাকে। অর্ণব এবার হালকা গলায় বলল, তাহলে আপনার সেই ছায়া বন্ধুটি এই হত্যাটি করেনি তো? অরিন্দম চুপ, শুধুই চুপ। সঞ্জয় কর এবার ঘড়ি দেখলেন, তারপর বেরোনোর আগে বললেন, আপনি কোথাও যাবেন না? আমরা আবার আসবো, হয়তো ওয়ারেন্ট নিয়ে। অরিন্দম হাসল, সেই এক স্তব্ধতা মেশানো হাসি। আমি কোথাও যাই না মশাই, এটাই আমার পৃথিবী, আমি এখানেই থাকি। ডিটেকটিভ সঞ্জয় লক্ষ্য করলেন ডার্ক রুমের দরজাটা যেন হঠাৎ একটু খুলে কিছু সেকেন্ড পর আবার বন্ধ হয়ে গেল, হয়তো হাওয়াতে। সঞ্জয় আর অর্ণব সেখান থেকে চলে আসে। পুলিশের সন্দেহ এখন আর শুধু যুক্তির গণ্ডিতে নেই। অরিন্দম যেন এমন এক অন্ধকারের কেন্দ্রে দাঁড়িয়ে রয়েছে যেখানে যুক্তি পৌঁছাতে পারে না, কেবল ভয় পৌঁছায়। অন্যদিকে দেখা যায় ডক্টর বসুর চেম্বার। রাত প্রায় 10টা। সমস্ত পেশেন্ট দেখা হয়ে গেছে তার, এবার তিনি বেরোবেন। হঠাৎই চেম্বারের সমস্ত আলো নিভে গেল। গোটা চেম্বারটি ক্ষণিকের জন্য অন্ধকারে ডুবে যায়। কি আলো কেনে ভালো? তাপস, গেলি কোথায় তুই? তার কিছুক্ষণ পরেই তিনি দেখতে পেলেন একটা কালো হাত তার দিকে ধেয়ে এলো, আর শোনা গেল তার চিৎকার। সঙ্গে সঙ্গে তার কর্মচারীরা দৌড়ে আসে আর দেখে এক ভয়াবহ দৃশ্য। তাড়াতাড়ি করে তাকে তারই নার্সিং হোমে নিয়ে যাওয়া হয়। তার চোখে ছিল গভীর ক্ষত। একটা হুলস্থুলস কাণ্ড বেঁধে যায় গোটা নার্সিং হোমে। ডিটেকটিভ এবং পুলিশ তখন অরিন্দমের উপর নজর রাখার জন্য তার ফ্ল্যাটের বাইরে নিজেদের গাড়িতেই ঘাঁটি গেড়েছে। প্রথম মিটিংয়ের সময় তারা গোপনে একটি অডিও ডিভাইস এবং একটি মুভমেন্ট সেন্সর ক্যামেরা ফিট করে দিয়েছিল। নিজেদের ল্যাপটপে এখন তারা ঘরের ভেতরের ভিডিও এবং অডিওর উপর নজর রাখছে। বাইরে থেকে এসে অরিন্দম ঘরে প্রবেশ করে। রাত তখন 8টা। খাবার টেবিলে প্লাস্টিক বন্ধ কিছু একটা রাখলো, তারপর চলে গেল তার ডার্ক রুমে। রাত প্রায় 11টার সময় বেরিয়ে এলেন তার ডার্ক রুম থেকে। খাবারের টেবিলে বসে প্যাকেট খুলে কিছু খাবার খেলেন। গোটা ঘর অন্ধকার, তাই হয়তো তিনি অস্পষ্ট হলেও সবটা দেখতে পাচ্ছেন। ক্যামেরাটি হিট সেন্সর এবং নাইট ভিশন হওয়ার জন্য সবটাই দেখা যাচ্ছে। খাওয়া সেরে তিনি নিজের বেডরুমে চলে গেলেন ঘুমোতে। তারপর ঘরে আর কোনো গতিবিধি নেই, একেবারে শান্ত। ডিটেকটিভ সঞ্জয় আর ইন্সপেক্টর অর্ণব অনেকক্ষণ অপেক্ষা করে রইল ল্যাপটপের দিকে তাকিয়ে। এখন তারাও টায়ার্ড হয়ে পড়েছে, চোখের ঘুমের ভাব আচ্ছন্ন হয়ে আসছে। রাত তখন 2টো। হঠাৎ ঘরের মধ্যে কিছু নড়ে চড়ে ওঠার জন্য সেন্সর ক্যামেরাটি সিগন্যাল দেয় তাদের অডিও ডিভাইসে। ঘুম ভেঙে যায় সঞ্জয় আর অর্ণবের। তাড়াতাড়ি তারা চোখ মুছে গভীর মনঃসংযোগের সাথে তাকিয়ে দেখে স্ক্রিনের দিকে। ডাকরুমের দরজাটা যেন হালকা খুলে গেল, আর তার একটু পরেই দরজাটা নিজে থেকে বন্ধ হয়ে যায়। সঞ্জয় বলে ওঠে, এইবার দেখা যাবে ডাকরুমের মধ্যে কাকে লুকিয়ে রেখেছে শিয়ানা অরিন্দমটা। কিন্তু কাউকে দেখা গেল না। অথচ সেই ক্যামেরাটি নিজে থেকে মুভ করতে করতে ফোকাস করলো খাবার টেবিলের দিকে। অর্থাৎ স্ক্রিনে কিছু দেখা যাচ্ছে না, কিন্তু মোশন সেন্সর কারোর চলাচল ডিটেক্ট করতে পারছে। সেন্সর বলছে কোনো একটা অবয়ব ডার্করুম থেকে বেরিয়ে যেন খাবার টেবিলের দিকে গেছে। তারপর যা দেখা গেল তা হাড় হিম হয়ে যাওয়ার মতন। অর্ণব এবং সঞ্জয় ভয় আঁতকে ওঠে। টেবিলের উপর রাখা আছে মানুষের 2টি চোখ, অক্ষিগোলক। তাতে স্নায়ু, শিরা, রক্ত সব লেগে আছে। আর মনে হচ্ছে তার পাশে বসে আছে কোনো একটা মানুষের অবয়ব, একটা ঘন কালো অশরীরী বিকৃত একটা ছায়া, যে চিবিয়ে খাচ্ছে সেই চোখ দুটিকে। আর সেই সাথে শোনা যাচ্ছে অদ্ভুত কিছু শব্দ। সে শব্দে ঘুম ভেঙে যায় অরিন্দমের।
তারপর তারা দেখে অরিন্দম তার বিছানা থেকে উঠে সেই ছায়ামূর্তিটির পাশে এসে দাঁড়িয়েছে, আর ক্রমাগত সেই ছায়াটির সম্ভবত মাথায় হাত বুলিয়ে দিচ্ছে। দেখে মনে হচ্ছে তাদের মধ্যে খুব স্নেহের একটা সম্পর্ক আছে। হঠাৎ ইন্সপেক্টর অর্ণবের ফোনে একটি কল আসে। সেই কলটি আসার জন্য রুমের মধ্যে থাকা অডিও ডিভাইস থেকে একটি বিকট যান্ত্রিক শব্দ বের হয়। সেই কালো ছায়াটি নড়ে চড়ে ওঠে। নজর যায় তার অডিও ডিভাইসটির ওপর। এক মুহূর্তে সে লাফিয়ে বইয়ের তাকের পেছন থেকে ডিভাইসটি বের করে সেটা গুঁড়ো করে দেয়। একটা প্রচণ্ড শব্দ হয় অর্ণব আর সঞ্জয়ের হেডফোনে। তারপর সে বিকৃত কালো ছায়ামূর্তিটি তাকিয়ে দেখে ক্যামেরার দিকে। তার চোখে ধরা পড়ে গেছে। দেওয়াল বেয়ে বেয়ে ঠিক টিকটিকির মতন সে হেঁটে আসছে ক্যামেরাটির কাছে। দেওয়াল ঘড়িটির পেছন থেকে ক্যামেরাটি বের করে ভেঙে গুঁড়ো করে দেয়। শেষ মুহূর্তে ক্যামেরাটি যে ছবি তুলেছিল তা রক্ত শীতল করে দেওয়ার মতোই ভয়ঙ্কর। অর্ণব ভয়ে ভয়ে ফোনটি রিসিভ করে। নার্সিংহোম থেকে কল। ডক্টর বসু খুব গভীরভাবে আহত হয়েছেন, ভর্তি আছেন নার্সিংহোমে। তার চোখ দুটো উপরে বের করে নেওয়া হয়েছে। অর্ণব সেই কালো নিবিড় ছায়ামূর্তিটির উদ্দেশ্যে বলে উঠল, একে পরে দেখছি, এখন আমাদের নার্সিংহোমে যেতে হবে। ডক্টর বসুর উপর কোনো হামলা হয়েছে। গাড়ি নিয়ে তারা দ্রুত রওনা দেয় সেখানে। নার্সিংহোমে পৌঁছে তারা জানতে পারে ডক্টর বসু প্রাণে বেঁচে গেছেন, কিন্তু তার চোখ দুটি চলে গেছে। তাড়াতাড়ি অপারেশন শুরু করার ফলে তিনি প্রাণে বেঁচে যান। অনেকটা রক্তক্ষরণ হয়েছে। এখনও তার জ্ঞান ফেরেনি। সারা রাত ইন্সপেক্টর অর্ণব এবং সঞ্জয় নার্সিংহোমের আইসিইউর বাইরেই পাহারায় রইলেন। যেহেতু তিনি বেঁচে আছেন, তার উপর আবার কোনো হামলাও হতে পারে। সঞ্জয় অর্ণবকে বলে, অরিন্দমের ওপর আমি নজর রাখার চেষ্টা করছি। তোমাকে এখানেই কিন্তু এখন থাকতে হবে। তুমি তোমার পুলিশ দলবল নিয়ে নার্সিংহোমে পাহারা দাও। সারা রাত ও তো নিজের ঘরেই ছিল, তাহলে রাত 10টার দিকে ডাক্তারবাবুর উপর হামলাটা কি করে করলো? অর্ণব বলে, এটা ও ছাড়া কেউ নয়। হতে পারে ও কাউকে দিয়ে করাচ্ছে, না হলে ডাক্তারকে হামলা করার পেছনে আর কারোর কোনো উদ্দেশ্য থাকতে পারে না। যেহেতু উনি আমাদের এই কেসটার ব্যাপারে সাহায্য করেছেন, তাই ওনার আজ এই পরিণতি। সঞ্জয় সেখান থেকে বেরিয়ে যায়। সকাল হয়। ডাক্তার বসুর এখনও জ্ঞান ফেরেনি। হঠাৎ তাকে নিয়ে আইসিইউতে একটা ব্যস্ততা বেড়ে যায়। তাই অর্ণব ভেতরে প্রবেশ করে। তার সামনে এসে দাঁড়ায় এবং হঠাৎই উত্তেজিত হয়ে ছটফট করছেন ডক্টর বসু, আর তাকে সংযত করার চেষ্টা করছে ডাক্তার ও নার্সেরা। এরই মধ্যে হঠাৎ অর্ণবের হাতটি তিনি চেপে ধরেন, চিৎকার করে বলে ওঠেন, খবরদার যাবেন না ওই ডাক রুমে। ওইটা ডাক রুম নয়, ওটা একটা নরক, অরিন্দমের বানানো নরক। ওখানে গেলে বেঁচে ফিরে আসবেন না। ওখানে ওরা বাস করে। ওর গল্পগুলো। আপনার বন্ধুকে বারণ করুন এখনই। ওদিকে সঞ্জয় পৌঁছে গেছে অরিন্দমের ঘরে। এবার সে খুবই উত্তেজিত। রীতিমতন ধমকে বললেন অরিন্দমকে, আমরা জানি খুনগুলো তুমিই করেছো বা করাচ্ছ। তোমার এই ডাকরুমের মধ্যে কে আছে? এক্ষুনি খোলো এই রুমটা। রীতিমতো ধাক্কা দিয়ে সে টেনে নিয়ে যায় অরিন্দমকে ওই রুমটার দরজার কাছে। অরিন্দম ভয়ে থরথর করে কাঁপছে। সে বোঝাবার চেষ্টা করছে, দেখুন এই রুমের মধ্যে কেউ নেই। আমি এখানে লেখালেখি করি, আর আমি খুন করিনি, বিশ্বাস করুন আমায়। ঠেলাঠেলিতে অরিন্দমের চোখ থেকে কালো চশমাটা খুলে পড়ে যায়। সঞ্জয় দেখে অরিন্দমের চোখ দুটো সাদা, চোখে কোনো কালো মণি নেই, আর সেই সাথে আওয়াজ করে খুলে যায় ডাক রুমের দরজাটি। হঠাৎই অরিন্দমের শারীরিক আবভাবে একটা পরিবর্তন দেখা যায়। একটু হেসে সে বলে, তাহলে আসুন আমার ডাক রুমে। এই বলে সে ধাক্কা দিয়ে ঠেলে দেয় সঞ্জয়কে ডাকরুমের ভেতরে। তারপর নিজে প্রবেশ করে দরজাটি বন্ধ করে দেয়। ওদিকে অর্ণব ডাক্তারবাবুর কথা শুনে ফোন করে সঞ্জয়কে, তাকে সাবধান করার জন্য। হ্যালো হ্যালো সঞ্জয়, তুমি একাই ডাকরুমে যেও না, ওখান থেকে দূরে থাকো। হ্যালো হ্যালো সঞ্জয়। কিন্তু সঞ্জয় এর মধ্যেই প্রবেশ করে গেছে সেখানে। অর্ণব সঞ্জয়ের ফোনটি ট্র্যাক করতে বলে দেয়। বেডে শুয়ে ডাক্তার বসু আর্তনাদ ছুড়ে বলে যাচ্ছেন,
ওনার গল্পগুলো পড়েছেন কখনো? পড়লে বুঝবেন গল্পের প্রতিটি পিশাচ, দৈত্য, দানব, অপদেবতা, শয়তান সব ওনারই সৃষ্টি। উনি শুধু গল্প রচনা করেন না, রীতিমতো চরিত্রের জন্ম দেন। আর ওরা রীতিমতো জীবন্ত। ওই ওই ডার্ক রুমে বন্দি আছে ওরা। ওরা ওই অন্ধ লেখকের একাকিত্বের সঙ্গী। ওদিকে সঞ্জয় ডাকরুমের মধ্যে ঢুকে গিয়ে কিছুই দেখতে পাচ্ছে না। গভীর অন্ধকারে নিমজ্জিত হয়ে গেছে সে। শুধু শোনা যাচ্ছে অরিন্দমের হাসির শব্দ। আর অনুভব করা যাচ্ছে কাদের যেন উপস্থিতি। ভেতর থেকে রুমটি অনন্ত পরিসরে বিস্তৃত, যার কোনো শেষ নেই, কোনো দেওয়াল নেই। আছে একটা টেবিল আর তার উপরে রাখা টাইপরাইটার। টেবিলের পাশে আছে বিস্তর সাজানো অসংখ্য বই। বইগুলি ধাক্কা খেয়ে সঞ্জয় মেঝেতে পড়ে যায়। এটা কি জায়গা? আমি কিছু দেখতে পাচ্ছি না কেন? আমি তো সবই দেখতে পাচ্ছি। আপনি পড়ে আছেন মেঝেতে, আমার বইগুলো ছড়িয়ে দিয়েছেন, এটা ঠিক করেননি আপনি। এবার আমার এই বইগুলো থেকে ওরা বেরিয়ে আসবে। পিশাচ। আজ পর্যন্ত কেউ নিজে থেকে ওদের কাছে আসেনি, আপনি প্রথম। বাকিদের আমাকে আনতে হয়েছে ওই জোর করে। এরা চিরকালই ক্ষুধার্ত। আর এদের প্রিয় খাবারটা কি জানেন? মানুষের গোল গোল চোখ। আজ পর্যন্ত শুধু আপনি ঈশ্বরের গর্ভগৃহই দেখেছেন। এই ডাকরুমটা হলো নরকের পিশাচদের গর্ভগৃহ। আমার বানানো গর্ভগৃহ, দ্য ডার্ক রুম। মেঝেতে পড়ে থাকা অবস্থায় সঞ্জয়ের হাতে কিছু একটা ভেজা তরল ছোঁয়া লাগলো। নাকে শুঁয়ে বুঝতে পারলো এটা রক্ত। তারপর কার যেন একটা শীতল নিঃশ্বাস তার মাথার উপরে পড়ল। হৃদস্পন্দন বেড়ে যায়। ভয়ে ভয়ে উপরের দিকে তাকায়। ওদিকে নার্সিংহোমে অর্ণব ডাক্তারবাবুকে প্রশ্ন করে, আপনার সাথে রাতে কি ঘটেছিল? ও আধার নামাতে পারে। ও ডাকরুম একটা চলমান নরক। ওটা একটা পোর্টাল, একটা অন্য ডাইমেনশন। সেখানে আমাকে নিয়ে চলে গেছিল। আমি নিজেকে ওর ওই ডার্ক রুমের মধ্যে পাই, যদিও আমার শরীর আমার চেম্বারেই ছিল। উনি নিজের ভয়াবহ কর্মকাণ্ড শোনায় আমায়। তারপর গভীর অন্ধকারের মধ্যে থেকে একটা হিম শীতল হাত আমার চোখ দুটো উপড়ে দেয়। এই কেস থেকে সরে যান, না হলে আপনারা কেউ বাঁচবেন না। এই বলে হঠাৎই ডক্টর বসুর গলা আটকে যায় আর শ্বাস নিতে কষ্ট হয়। তৎক্ষণাৎই তার মৃত্যু ঘটে। অর্ণব হতভম্ব হয়ে পড়ে। কি করবে সে খুঁজে পায় না। ট্র্যাক করে জানা যায় সঞ্জয়ের ফোনটি প্রথমে অরিন্দমের বাড়িতে ছিল, কিন্তু এখন ফোনটি সঞ্জয়ের কলকাতার নিজের বাসভবনে। তারপর গাড়ি বের করে সে সোজা চলে যায় অরিন্দমের বাড়িতে, তার বন্ধু সঞ্জয়কে বাঁচাতে। সেখানে প্রবেশ করে দেখে অরিন্দম খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে। অর্ণব তার কলার ধরে বলে, আমার বন্ধু সঞ্জয় কোথায়? কি করেছো তুমি ওর সাথে? অর্ণব শুধু একটু হেসে বলে, আপনার বন্ধু তো এখানে আসেনি। অর্ণব আবার ফোন লাগায় সঞ্জয়কে, কিন্তু ফোনটা সুইচ অফ হয়ে গেছে। সে একবার তাকায় ডার্ক রুমটির দিকে। দরজাটা হালকা খোলা, আর সেখান থেকে কেউ যেন উকি মেরে দেখছে তাকে। একটা অদ্ভুত চাহনি, কিন্তু তার শরীরটা দেখা যাচ্ছে না। হাড় হিম হয়ে যায় ইন্সপেক্টর অর্ণবের। অরিন্দমের জামার কলার ছেড়ে ভয়ে সরে দাঁড়ায়। মনে পড়ে যায় ডাক্তারবাবুর কথাগুলি। আমায় ছেড়ে দিন স্যার, আমি কিছু করিনি। আমি একজন অন্ধ লেখক, দয়া করে আমায় বিরক্ত করবেন না। অর্ণব সেখান থেকে বেরিয়ে আসতে বাধ্য হয়। বলা যেতে পারে নিজেকে বাঁচানোটা যেন মনে হলো আগে প্রয়োজন। তারপর একটা ফোন আসে সঞ্জয়ের বাড়ি থেকে। সঞ্জয়কে তার রুমে মৃত অবস্থায় পাওয়া গেছে। তার চোখ দুটো নেই।